এখন পর্যায় সারণীতে আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব জিনিসটা কিভাবে পরিবর্তিত হয়। প্রথমে বুঝে নিতে হবে যে আয়নাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব বললে কাকে। গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রথম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণুটি সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের প্রথম আয়নীভবন বিভব বলে। এবার এখানে যে তোর ওই সংজ্ঞাটা লেখা আছে, সংজ্ঞাটা খুব ভালোভাবেই লেখা আছে, কিন্তু সংজ্ঞাটা এখানে প্রত্যেকটা টার্ম ধরে ধরে বুঝতে হবে। প্রত্যেকটা টার্ম ধরে ধরে না বুঝলে পরে জিনিসটা কি হলো কিছু বোঝা যাবে না। এখন আয়নীভবন বিভব মানে হচ্ছে প্রথমে তোকে ভাবতে হবে যে আমি একটা পরমাণুর সব থেকে বাইরের কক্ষের ইলেকট্রনটাকে একদম সরিয়ে ইনফাইনাইটে মানে অসীম দূরত্বে নিয়ে চলে যাব। কারণ সেইটা করতে গেলে এখন একটা ইলেকট্রন তো নিউক্লিয়াসের সঙ্গে আবদ্ধ থাকে আকর্ষণী বল দ্বারা, সুতরাং তার বাইরের কক্ষপথ থেকে যদি আমি সরাতে যাই আমার নিউক্লিয়াস বাধা দেবে। নিউক্লিয়াস আকর্ষণটা যেটা করবে তার ফলে আমাকে কিন্তু কিছু বল প্রয়োগ করতে হবে, এবং সেই বলটা হচ্ছে নিউক্লিয়াসের ওই আকর্ষণী বলের বিরুদ্ধে, এবং ওই আকর্ষণী বল গণিত যে দূরত্ব সেইটাই হচ্ছে গিয়ে আমার ওয়ার্ক ডান মানে কৃত কার্য। এবার সেই কৃত কার্যটাকে বিভব হিসেবেও প্রকাশ করা যায়। বিভব হিসেবে প্রকাশ করলে এর এককটা হবে ইলেকট্রন ভোল্ট, আর এখানে তোর ইলেকট্রনটা এককটা দিয়েছে কিলো জুল পার মোল। এখন একটা পরমাণুর মধ্যে থেকে ইলেকট্রন বার করতে হবে ঠিক আছে, কিন্তু কি রকম ধরনের ইলেকট্রন বার করতে হবে। আমার তো একটা পরমাণুতে একের বেশি ইলেকট্রন থাকতে পারে, একের বেশি কক্ষপথ থাকতে পারে, বিভিন্ন ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আছে, তাদের আবার রেডিয়াস আলাদা। রেডিয়াস আলাদা হলে নিউক্লিয়াস থেকে দূরত্বটাও আমার হবে আলাদা। নিউক্লিয়াস থেকে দূরত্ব যদি আলাদা হয় তো আকর্ষণ বলটাও হবে আলাদা। এই পরিস্থিতিগুলোর জন্য একটা ঠিক করে দেওয়া হলো যে কোন ইলেকট্রনটাকে বার করে পরমাণুটাকে আয়নিত করা হবে। ঠিক করে যেটা দেওয়া হলো সেটা হচ্ছে যে প্রথমে পরমাণুটাকে গ্যাসীয় অবস্থায় থাকতে হবে যাতে অন্য কোনো পরমাণুর এফেক্ট এর উপরে না পড়ে, কারণ গ্যাসীয় অবস্থায় থাকলে তবেই একটা পরমাণু আর একটা পরমাণু থেকে সব থেকে বেশি দূরত্বে থাকে। বুঝলি তো? এবার কোনো মৌলের কোনো প্রশম এবং বিচ্ছিন্ন পরমাণু বিচ্ছিন্ন করতে হবে পরমাণুটাকে ফার্স্টে।
তা নইলে পরে অন্য পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণ বলও চলে আসবে। এবার বলছে যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, সর্বনিম্ন শক্তি স্তরে থাকা মানে হচ্ছে কোনো ইলেকট্রনই কোনো আপার লেভেলে নাই। আপার লেভেলে নাই মানে কোনো উপরের কোনো কক্ষপথে নাই। কারণ কক্ষপথের সংখ্যা আমার যত বাড়বে তার এনার্জিও তত বাড়বে। এনার্জি বাড়া মানে হচ্ছে পরমাণুটার এনার্জি বাড়া। হুম, বলা হয় পরমাণুটার এনার্জি বাড়ছে, কিন্তু আসলে বাড়ছে ইলেকট্রনটা। মানে ও যদি আপার লেভেলে যায়, এবার আপার লেভেলে গেলে নিউক্লিয়াস থেকে দূরত্ব কমবে, বাড়বে। নিউক্লিয়াস থেকে দূরত্ব বাড়বে। দূরত্ব বাড়লে আকর্ষণ বলটা আমার কম হবে। তাহলে সেখান থেকে ইলেকট্রনকে বার করতে গেলে আমাকে কার্য কম করতে হবে। তাহলে সেটা কিন্তু আমার আয়নীভবন বিভব হলো না। মানে একদম যখন লোয়ার লেভেলে থাকছে একটা ইলেকট্রন, মানে তার যেখানে থাকার কথা সেখানে যখন থাকছে, অর্থাৎ সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, তখন পরমাণুটি সর্ববহিষ্ঠ কক্ষের সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রন। মানে সর্ববহিষ্ঠ কক্ষপথে আবার সব ইলেকট্রন একরকমভাবে একরকম আকর্ষণ বলে নাও থাকতে পারে, কেউ বেশি কেউ কম এরকম হতে পারে। কারণ সর্ববহিষ্ঠ কক্ষপথে তো এসপিডিএফ আছে। তাহলে সেই এসপিডিএফ গুলো থাকলে পরে তাদের দূরত্ব আবার কম বেশি হয়। তারা তো কেউ বাইরে কেউ ভেতরে এরকম হয়। তাহলে সব চাইতে আবার আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটাকে ওই নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে হবে। কারণ একটা ইলেকট্রন বেরিয়ে গেলে তো একক চার্জযুক্ত ধনাত্মক আয়ন হয়ে যাবেই। হ্যাঁ, তাতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের প্রথম আয়নীভবন বিভব বলা হয়। এইবার সম্পূর্ণটা বোঝা গেল তো? আচ্ছা, আচ্ছা, এইবার এই আয়নীভবন বিভবটা কিভাবে পরিবর্তিত হচ্ছে একবার টেবিলটা দেখ। এই শ্রেণী 1, 2, 13, 14, 15 করে দেওয়া আছে, আর পর্যায় নাম্বার 2। আর আয়নীভবন বিভবটা কোন দিকে বাড়ছে কোন দিকে কমছে সেটা একবার দেখ। হুম, দেখতে পাচ্ছিস? বল কি কি মানে কমছে না বাড়ছে সেটা বল। বিভবটা বাড়ছে, বেশ। এবার তার নিচে কারণটা দিয়েছে, কারণটা পড়। নিচে পড় একবার, দিয়ে বুঝলি কিনা বল। কি বলি বুঝতে পারলাম না। মানে ক্যাটায়ন মানে হচ্ছে ইলেকট্রনটা বেরিয়ে যাওয়া,
হ্যাঁ, প্লাস হয় দিয়ে কি বাড়তে থাকে? হ্যাঁ, শক্তিটা বাড়তে থাকে দিয়ে এবার ওই কারণটা যেটা দিয়েছে, হ্যাঁ পরমাণুর ব্যাসার্ধ কমে যায় দিয়ে বলছে যে নিউক্লিয়াস আর বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে তাহলে আকর্ষণটা বেড়ে যাবে, কারণ কুলম্বের সূত্র তো আছে। কুলম্বের সূত্রটা কি? দুটো চার্জ Q1 আর Q2 মধ্যে আকর্ষণ বলের সূত্রটা কি? আকর্ষণ বল যদি F হয় তাহলে সেই Fটা কত? আকর্ষণ বল ওই মহাকর্ষ বলের মতনই, Q1 Q2/r²। তাহলে এবার আরটা যদি আমার কমে যায়, আরটা তো আমার ভগ্নাংশের নিচে আছে, তাহলে আরটা যদি আমার কমে যায় তাহলে গোটা ভগ্নাংশটা বাড়বে। Q1 Q2/r² যেটা ভগ্নাংশ, সেটা বাড়বে না? ভগ্নাংশের হরটা কমে গেলে বাড়বে, তাহলে বলটা বাড়ছে। তাহলে আকর্ষণ বলটা বাড়লে আমার বেশি বেশি শক্তি লাগবে যাতে আমি সরাতেটা পারি, সেটাই বলছি আর কি। আচ্ছা, এবার শ্রেণী বরাবর নিচে নামলে কি হয় সেইটা একটা বলছে, সেইটা আগে একবার পড়। বুঝছিস? কি বলছে বল। হুম। হুম। পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায় কেন? না, নতুন নতুন কক্ষপথ যুক্ত হয়। কারণ শ্রেণী বরাবর নিচে নামা মানে হচ্ছে শ্রেণীটা পাল্টাচ্ছে না, কিন্তু পর্যায়টা এক এক করে বাড়ছে, আর এক এক করে পর্যায় বাড়া মানে তোর কক্ষপথ একটা করে বাড়া। তাহলে একটা করে কক্ষপথ বাড়লে পরে তো বাইরে বাইরে যুক্ত হবে, বাইরে বাইরে যুক্ত হলে বাইরের আকারটা আমার বেড়ে যাবে, ব্যাসার্ধ তো বেড়ে যাবেই। হ্যাঁ, এবারে আয়োনাইজেশন শক্তি বা আয়নীভবন বিভব, এটা সহায়িকাতে কি বলছে দেখি। 465 পাতা নাকি? নিয়ে আয় দেখি এটা কি লিখছে দেখি।
481 পাতাটা খোল। বলছি 481 পাতাটা খোল। হ্যাঁ, দেখ ওই 52 নম্বর একটা কোশ্চেন আছে, ওইটা কি বলছে দেখ, যে কোন মৌলে, হ্যাঁ 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 481 পাতায়। হ্যাঁ হ্যাঁ, বলছে কোন মৌলের আয়োনাইজেশন শক্তি সর্বাধিক এবং কোনটি সর্বনিম্ন। আয়োনাইজেশন শক্তি সর্বাধিক, তার মানে হচ্ছে সব থেকে বেশি শক্তি লাগে, বুঝলি দা। এবার সব থেকে বেশি শক্তি লাগবে কখন, যখন বলটা হবে সর্বাধিক। এবার বলটা সর্বাধিক হবে কখন, না যখন দূরত্বটা হবে সব থেকে কম। তাহলে সেটা একমাত্র ওই হিলিয়ামেরই হতে পারে। হিলিয়ামের দুটো প্রোটন আছে আর দুটো ইলেকট্রন আছে, তাই তো। কিন্তু তার আগে তো হাইড্রোজেন আছে, হিলিয়ামের আগে তো হাইড্রোজেন আছে, একই পর্যায়ে আছে। তাহলে দূরত্বটা তো একই হওয়া উচিত, কক্ষপথ তো একই হওয়া উচিত। তাহলে তার সর্বাধিক হলো না কেন? হাইড্রোজেনটা তো হিলিয়ামের আগে আছে। সে হোক, আমি সেটা বলছি না, আমি বলছি যে আয়োনাইজেশন বিভব বা আয়োনাইজেশন শক্তি, মানে ইলেকট্রনটাকে সরাতে গেলে সব থেকে বেশি শক্তি কিসে লাগে। এখন একই পর্যায় হাইড্রোজেনও আছে, হিলিয়ামও আছে, একই কক্ষপথে আছে, তাহলে হিলিয়ামের কি করে বেশি হলো? পরমাণু ক্রমাঙ্কের জন্য, কারণ হচ্ছে হাইড্রোজেনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি 1, মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, দূরত্ব একই। আর হিলিয়ামের হচ্ছে দুটো প্রোটন আর দুটো ইলেকট্রনের মধ্যে আকর্ষণ, সুতরাং আকর্ষণ বলটা কিন্তু আমার বেশি হয়ে গেল, কিন্তু দূরত্ব একই। বেশিটা হলো কোথায়? ওই Q1 × Q2 তে, ওইটাতেই বেশিটা হয়ে গেল। এইবার আমি যত একটা ওই শ্রেণী বরাবর নিচের দিকে যাব, আমার তো আয়নাইজেশন শক্তি তো কমবে, ওগুলো দেখে তো আর লাভ নাই। তাহলে উপরেরটারই বেশি হবে, উপরে ওই দুটো আছে, তাহলে ওই দুটোর মধ্যে যার মধ্যে আধান বেশি হিলিয়ামের, সেটা হবে। আর কোন মৌলের আয়োনাইজেশন শক্তি সর্বাধিক এবং কোনটা সর্বনিম্ন, সর্বনিম্ন তো আমার সিএসটারই হবে, কারণ হাইড্রোজেনের ওই যে গ্রুপ 1, তার ওই হাইড্রোজেনের পরে LI NA K RB CS এরকম করে পরপর নিচে নিচে আছে। এখন ওই গ্রুপটারই সব থেকে কম আয়নীভবন বিভব হয়, যা দেখা যাচ্ছে ওই টেক্সট বইয়ে যেটা দেখিয়েছে।
তাহলে এবার সেই সেই গ্রুপটার আবার সর্বনিম্ন তাহলে তার নিচের দিকে গেলেই হবে। একবারে নিচে তো ওই সিএসটা আছে, সিজিয়াম। বুঝা গেল ব্যাপারটা? হুম। আচ্ছা, এবার তার পরের কোশ্চেনটা পর 53টা কি বলছে দেখ। বেশ, ওইটাকে পর আগে। হুম। 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 ঠিক আছে তো তাহলে। এর আগেকার কয়েকটা কোশ্চেন করা হয় নাই, সেইগুলোকে একটু দেখতে হবে। দাঁড়া, আগের পাতাগুলোকে। ওই 478 পাতায় 43 নাম্বার কোশ্চেনটা আগে একবার দেখ। হ্যাঁ, এইটা মানে তুই এমনি নিজে একবার পড় আগে। আমি জল নিয়ে আসি। হ্যাঁ, পড়লি কর্ণ সম্পর্ক? দেখি বুঝলি। হ্যাঁ, 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 কোনাকুনি। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, এইটাই হচ্ছে কর্ণ সম্পর্ক।
মানে কোনাকুনি কিছু মৌলের মধ্যে ধর্মের সাদৃশ্য আছে। আচ্ছা, এইবার যেটা করতে হবে, এই দেখ 37টা পর 477 পেজ, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা এই যোজ্যতা নির্ণয় করার ব্যাপার। পর্যায় সারণীতে কোনো একটা মৌল কোনো একটা জায়গায় আছে, অমুক পর্যায়ে অমুক গ্রুপে, হ্যাঁ, সেইখান থেকে তার কিন্তু যোজ্যতাটাকে পাওয়া যায়। সেটা কিভাবে পাওয়া যায় ভালো করে পড়বি, জিনিসটা বুঝতে হবে। এবং এটা এই যোজ্যতা নির্ণয় করে সে কিসের সঙ্গে কি বিক্রিয়া করবে, কটা অ্যাটম যুক্ত হবে, এটা পরবর্তীকালে কেমিস্ট্রি নিয়ে পড়তে গেলে সারাটা সময়েই লাগবে। হ্যাঁ, সুতরাং এই জায়গাটাকে একটু আগে ভালো করে পড়, কি বলছে দেখ। বলছে যে একই পর্যায়ের মৌলগুলির যোজ্যতা যদি হাইড্রোজেন বা ক্লোরিনের সঙ্গে যুক্ত হওয়ার ক্ষমতার ভিত্তিতে নির্ণয় করা যায়। যোজ্যতা জিনিসটা তো তোর কটা হাইড্রোজেনকে যুক্ত করতে পারে সেইটা দেখতে হবে, তাই তো যোজ্যতা নাকি, যে কটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হতে পারে। তাহলে সেইটাই যদি আমি বিবেচনা করি, তবে শ্রেণী 1 থেকে 4 পর্যন্ত মৌলগুলির যোজ্যতা হচ্ছে শ্রেণী সংখ্যা, মানে শ্রেণী সংখ্যাটাই, মানে ধর তোর ওই এটা মেন্ডেলিভ অনুযায়ী বলছে 1 থেকে 4 পর্যন্ত শ্রেণীতে যারা যারা থাকবে, যে যে শ্রেণীতে আছে সেই শ্রেণী সংখ্যাটাই হচ্ছে গিয়ে সেই মৌলের যোজ্যতা। যে 1 নাম্বারে আছে তার যোজ্যতা 1, যে 2 আছে তার যোজ্যতা 2, এরকম করে। আবার 4 নাম্বারের পর থেকে 5 নাম্বার থেকে 7 পর্যন্ত যোজ্যতা হচ্ছে গিয়ে 8 মাইনাস শ্রেণী সংখ্যা। বুঝতে পারলি কথাটা? এইবার যদি বলিস যে কেন, তাহলে বল দেখি কেন।
হুম। 8টা থাকার কথা। হ্যাঁ, বিয়োগ করে দেওয়া নয়, ছেড়ে দেওয়া। ছেড়ে দেওয়াটা সুবিধা। হুম। একটা ইলেকট্রনকে ছেড়ে দাও। হ্যাঁ, চারের না, একটা তোর ওই একটা ইলেকট্রন বা দুটো ইলেকট্রন থাকলে পরে সেই ইলেকট্রনটাকে ছেড়ে দিলে পরে সেটাই শক্তি আমার কম লাগবে। তার যোজ্যতা হবে সেরম সেরম। একটা ইলেকট্রন আছে, 1 নাম্বার গ্রুপে আছে, তাকে ছেড়ে দিল, যোজ্যতা 1। এবার 2 নাম্বার শ্রেণীতে আছে, দুটো ইলেকট্রন আছে, তার দুটো ইলেকট্রনকে ছেড়ে দিল, তাহলে তার যোজ্যতা হলো 2। এমনি করে করে 4 নাম্বার পর্যন্ত চললো। এবার 4 নাম্বারের পরে 5 নাম্বারে যখনই ঢুকলো, তখন তার মধ্যে ইলেকট্রন সংখ্যা হয়ে গেল আমার 5টা। তাহলে এবার 5টা ছাড়া সহজ না 3টে নেওয়া সহজ? 3টে নেওয়াটাই সহজ, কারণ ইলেকট্রনের যাওয়া আসা হওয়া নিয়ে কথা, যত কম হবে ততই ভালো। তাহলে আমার 5টা ছাড়ার থেকে 3টে নেওয়াটা সহজ। যোজ্যতা হলো 3। 3 মানে আমার ওই 8 মাইনাস শ্রেণী সংখ্যাই হচ্ছে। এই 8টা আসছে সর্ববহিষ্ঠ কক্ষপথে, যে 8টা ইলেকট্রন আছে সেইটা নিয়ে। হ্যাঁ, তো এই হলো ঘটনা। তাহলে যোজ্যতা নির্ণয় করতে পারবি তো? আচ্ছা, এইবার 32-এরটা পর দেখি। হ্যাঁ, ওই কোশ্চেন আসে। হ্যাঁ হ্যাঁ, বিরল মৃত্তিকা মৌল কাদেরকে বলে কি না, এইগুলো একটু মুখস্থ রাখতে হবে, এইগুলো একটু করে নিবি, বুঝলি? 32-এরটা, 31-এরটা, 30-এরটা দাগ দিয়ে নে, কারণ এইগুলো ছোট ছোট কোশ্চেন আসে, ইনফরমেশন। তারপরে তার আগে হচ্ছে 29, মুদ্রা ধাতু কাদের বলে? যা দিয়ে, যেসব ধাতুগুলো দিয়ে মুদ্রা তৈরি করা হয়, কপার, সোনা, এইসব। হ্যাঁ, তারপরে হচ্ছে কি তোর 28-এরটা, সন্ধিগত মৌল। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে আসবেই বলা যেতে পারে। তার আগে 27, যে সন্ধিগত মৌল বলতে কি বোঝায়, এটা দাগ দিয়ে নেয়। এগুলো করা হয়েছে। বইটাতে উদাহরণ দেওয়া আছে, বইয়ে তো বেশি পাতা দিতে পাবে না। বইয়ে বেশি পাতা দিলে পরে তো টিভি নাম্বার পাবে না। পাক্কা মতো সরকারের কম নয়। বেশ, এরপরে তোর ওই ইয়ে আছে তো, সেই প্রশ্ন বিচিত্রা। প্রশ্ন বিচিত্রা সেই বিভিন্ন সামেটিভের আলাদা আলাদা বের হয়। এবার ওইগুলো করতে হবে। হ্যাঁ, না, এইগুলো পড়ানো হোক এইবার, এই চ্যাপ্টারগুলো পড়ানো হোক, দিয়ে একটা করে স্কুল ধরে ধরে পরীক্ষা দিতে হবে।
আচ্ছা, এরপরে হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। ওই টেক্সট বইয়ে চলে আয় যে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। মনে কর একটা সমযোজী বন্ধন আছে। এবার সমযোজী বন্ধন মানে কি, একটা পরমাণু আর একটা পরমাণু সঙ্গে সমযোজী বন্ধন করে এবং দুজনাই দুটো করে ইলেকট্রন বাইরে এনে রাখে, দিয়ে দুটো করে ইলেকট্রনকেই বা ইলেকট্রন জোটটাকেই দুইজনাই ব্যবহার করে। এই তো সমযোজী বন্ধনটা। এবার এই সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে এবার নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। মানে ওই যে সমযোজী বন্ধন একটা তৈরি হলো, ইলেকট্রন জোড়টা তৈরি হলো, সেই ইলেকট্রন জোড়টা দুটো পরমাণুর একদম মাঝামাঝি জায়গায় নাও থাকতে পারে। কোনো একটা পরমাণু কিন্তু তাকে নিজের দিকে টানতে চাইতেই পারে, কারণ পরমাণুর মধ্যে এটা আলাদা। তো নিউক্লিয়াসের প্রোটন সংখ্যাটা কিন্তু দুটো পরমাণুর আলাদা হতে পারে। এবার দুটো পরমাণুর যদি আলাদা হয় তাহলে আকর্ষণ বলটাও আমার আলাদা হবে, তখন ইলেকট্রন জোটটাকে আকর্ষণ করতেই পারে কেউ একটু বেশি। যে যত বেশি আকর্ষণ করে বলা হয় যে তার ওই তড়িৎ ঋণাত্মক হয়ে থাকার প্রবণতাটা বেশি। মানে ইলেকট্রন জোড়কে যদি সে আকর্ষণ করে, সে একটু বেশি নেগেটিভ হয়ে গেল না। এবার এই তড়িৎ ঋণাত্মকতা ধর্মটাকেও মাপা হয় যে এবারে পর্যায় বরাবর ওটা কিভাবে পরিবর্তিত হচ্ছে। দেখ, ছকে দেওয়া আছে 1 থেকে 17 দেওয়া আছে পর্যায় 2 আর পর্যায় 3, এই LIB আর ব্র্যাকেটে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার পরিমাপ। হুম, দেখ বাড়ছে না কমছে। দেখলি, এবার কারণটা কি বলছে। হ্যাঁ, হুম, হুম, হ্যাঁ, মৌলের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে আকর্ষণ করার ক্ষমতাটা। এবার আমার যদি পর্যায় বরাবর বাঁ দিক থেকে ডান দিকে যাই, আমার পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক বাড়লে প্রোটনের সংখ্যাটাও বাড়ছে, আর আকর্ষণ করার ক্ষমতাটাও বেশি হবে, তাই নাকি? আচ্ছা, এইবার চলে আয় জারণ বিজারণ ধর্ম। ওই জায়গাটা পর একবার তড়িৎ ঋণাত্মকতা বলছি ওই জারণ বিজারণ ধর্মে চলে আয়, দিয়ে ওই তড়িৎ ঋণাত্মকতাতে সহায়িকাতে কি দিয়ে দেওয়া আছে একবার দেখি। সহায়িকাতে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কই আর কিছু দেখছি না, বুঝলি।
জারণ বিজারণটা পর তোকে ওই যে সেই কম্প্যানিয়ন কেমিস্ট্রি যেটা সেই সিবিএসসির বই পাঠিয়েছিলাম না, সেইটাতে আমাকে একবার দেখতে হবে। আমি ওটা দেখছি ওখানে কি আছে, তুই ওই জারণ বিজারণটা পর, আর তুই তো এখন তাহলে আমার কথাটা শুনতে পাবি না যদি আমি ওটা দেখতে লাগি, নাকি না একবার কাটবো? হ্যাঁ হ্যাঁ, তাই করিস। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? না, এখন তো শোনা যাচ্ছে। এখন তো তোর কল আমি মিনিমাইজ করে রেখেছি, এখন কি করে শোনা যাচ্ছে? ভগবান জানে বাবু, কখনো শোনা যাচ্ছে, কখনো শোনা যাচ্ছে না। এখন কিন্তু আমি হোয়াটসঅ্যাপের এর মধ্যে নাই, অথচ এখন শোনা যাচ্ছে। আচ্ছা, তোকে আমি ওই যেটা দিয়েছিলাম, ওই কম্পানিয়ন কেমিস্ট্রি ইংরেজিটা আর কি, এটা বাদ দিলাম। টেকনোলজির ব্যাপার, কোথায় কি হয়, সেটিংসে কোথায় কি হয়ে থাকে, এসব এত বোঝা সম্ভব? কখনো শোনা যাচ্ছে, কখনো যাচ্ছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছিস? হ্যালো? হ্যাঁ, শুনতে পাচ্ছিস? বেশ, এবার ওই
তোর ওই কম্প্যানিয়ন কেমিস্ট্রি সিবিএসইর বইটায় 27 পাতায় আছে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ-ঋণাত্মকতা। হ্যাঁ, ওইটা না খুলতে হবে না, আমি বলে দিই। এটাতে ওই কথাটাই বলা আছে, ওই যেটা তোর বাংলা বইয়ে আছে, তার সঙ্গে এইটা বলা আছে যে ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ফ্লুওরিনের হচ্ছে সব থেকে বেশি, নাকি নাকি দেখি তারা। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, বলা আছে। ও তাহলে ওটা তো তোর হয়েই গেল। আর আর কি বলা আছে দেখি। না, আর সেরকম কিছু নাই। জারণ বিজারণটা পড়লি, দিয়ে কি বুঝলি বল। হ্যাঁ, সেটা তো আছে। হ্যাঁ, 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 সে তো হবেই, কারণ লিথিয়ামটা আমার গ্রুপে ওয়ানে আছে, একদম বাম দিকে। তার মানে তার পরমাণু ক্রমাঙ্ক সব থেকে কম হবে একটা পর্যায়ে। আর ওই পর্যায়েই যদি আমি ধরি, তো একদম লাস্টে গেলে পরে পরমাণু ক্রমাঙ্ক হবে গিয়ে আমার সব থেকে বেশি। এবার ইলেকট্রন, সে পরমাণু ক্রমাঙ্ক যদি সব থেকে বেশি হয়, তো সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে চাইবে না। হুম, ধরে রাখতেই চাইবে। তাহলে ইলেকট্রন যদি ত্যাগ করতে না চায়, মানে ইলেকট্রন নিয়ে নিতে চায়, তাহলে ইলেকট্রন নিয়ে নিলে সে নিজে জারিত হইলো, তাই তো। তাহলে সে অপরকে বিচারিত করলো, এইভাবে ভাবতে হবে। তাহলে ওটাই ঠিক আছে। আর জারণ বিজারণের ব্যাপারে এখানে সহায়িকাতে কি দিয়েছে। হ্যাঁ, এইটা তাহলে করতে হবে 481 পাতায় 54 আর 55। 481। হ্যাঁ, আর 57টা করবি অবশ্যই। এটা দুটোর মধ্যে সম্পর্ক, মানে আয়োনাইজেশন শক্তি আর বিচারণ ধর্ম, এই দুটোর মধ্যে সম্পর্কটা কি সেটা এখানে ব্যাখ্যা করা আছে। হুম,
61। এইগুলোই কিউআর কোড দেওয়া আছে না, ওই কিউআর কোডে গেলে পরে ওই স্ক্যানার দিয়ে স্ক্যান করলে একটা অ্যাপ ডাউনলোড করাচ্ছে ওরা, সেই অ্যাপে ভিডিও দেওয়া আছে, পর্যায় সারণী তোর বাবার ফোনে হবে। হুম, দেখিস একবার ভিডিওগুলো কি বলছে, মানে ওইটাই দেখাবে, বা একটা হয়তো লোক পর্যায় সারণীর টাঙানো আছে দেওয়ালে, দিয়ে হাত দিয়ে দিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখাবে, এই আর কি। দেখছিলাম একবার ওই রকম, মানে এক্সপেরিমেন্ট করে করে দেখাচ্ছিল। আচ্ছা, এর পরে একটা জিনিস আছে 483 পাতায়, সেটা হচ্ছে ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি। এই ইলেকট্রন অ্যাফিনিটি জিনিসটা একবার পড়তে হবে। দাঁড়া, আমি বলছি। আচ্ছা, একবার পড়। ওইটা কি বলছি, তুই নিজে একবার পড়। আচ্ছা, তার আগে বলে দিই, ভূমি স্তরে থাকা অবস্থায় বলে বলছে না প্রথমেই, ভূমি স্তরে মানে হচ্ছে ইলেকট্রনগুলো সব যে যার নিজের নিজের কক্ষপথে ওই ইলেকট্রনের ইয়ে অনুযায়ী সাজালে, মানে ইলেকট্রনের সজ্জা অনুযায়ী সাজালে পর পর প্রথমে 1 নাম্বার, তারপর 2 নাম্বার, এইরকম করে কক্ষপথগুলো ভর্তি হয় না, তো সেইভাবে আছে ধরে নিয়ে, মানে ইলেকট্রন আমার ওই 2 নাম্বারে থাকার কথা, 2 নাম্বারটাকে ফাঁকা করে দিয়ে 3 নাম্বারে গিয়ে বসে আছে, সেরকম নয়। সেটা কিন্তু ভূমিস্তর হলো না, গ্রাউন্ড স্টেট হলো না। 2 নাম্বার তো 2 নাম্বারে আগে ভর্তি হয়ে আছে, সেইটা হচ্ছে গ্রাউন্ড স্টেট, উপরে অকারণ চলে যায়নি, তাহলে তো এনার্জি বেড়ে যাবে। এইবার পর, হ্যাঁ পড়লি? আচ্ছা, তাহলে ইলেকট্রন আসক্তি ব্যাপারটা কি বল দেখি। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন
একটা ইলেকট্রন যদি আমি এক্সট্রা ঢুকাতে যাই, তাহলে সেটা কি মানে কি বলবো, মানে ঢোকানোটা কি সহজ না বের করে আনাটা সহজ? বের করে আনাটা সোজা নয়, বের করে আনাটাই কঠিন। কারণ ইলেকট্রন কক্ষপথে আছে, প্রোটন তাকে টানছে, বের করতে গেলে তো তাহলে ওই প্রোটনের আকর্ষণ বলের বিরুদ্ধে বার করতে হবে, আর সেটা কঠিন কাজ। কিন্তু একটা ইলেকট্রনকে যদি আমি ঢোকাতে যাই, প্রোটন খুব সহজেই তাকে ঢুকতে দেবে, কারণ সে তো আকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন আসক্তিটাই সহজ। এবার প্রোটন যদি সহজে তাকে ঢুকতে দেয় আকর্ষণ করে, তাহলে আমার হাতটা কি করছে, মানে আমি যে হাতে করে ইলেকট্রনটাকে ওখানে রাখতে গেলাম, আমাকে হাত দিয়ে কোনো কিছু করতে হলো কি, নাকি না আমার হাতটা নিজে নিজেই চলে গেল নিউক্লিয়াসের দিকে? নিজে নিজেই চলে গেল। তাহলে আমার হাতটা কোনো কার্য করলো না, বরঞ্চ কার্য পেল। কার্য যদি পেল তো শক্তি পেল। তাহলে সেই শক্তি কোত্থেকে এলো? হ্যাঁ, কি শক্তিটা এলো কোত্থেকে সেটা আমি জিজ্ঞেস করছি। হ্যাঁ হ্যাঁ, ইলেকট্রনটাকে ঢোকাবার সময় শক্তির যোগানটা কে দিল? ওই নিউক্লিয়াসই দিল। তাহলে এইখানে এই যে লিখেছে যে একটি অতিরিক্ত ইলেকট্রন প্রবেশ করানোর ফলে যে শক্তি নির্গত হয়, এই কথাটার মানেটা বোঝা গেল? শক্তি নির্গত হওয়া কেন নির্গত হইলো? কারণ আমার হাতটা তো নিজে নিজেই চলে গেল, আমি তো আমার হাতে শক্তি গেইন করলাম, শক্তি নির্গত হলো না। আমার হাতে তো শক্তি চলে এলো, তাহলে তো ভেতর থেকে এলো। তাহলে ইলেকট্রন আসক্তি হচ্ছে শক্তি নির্গত হওয়া, আর ইলেকট্রোনেগেটিভিটি হচ্ছে ইলেকট্রনকে বার করে দেওয়া, মানে তোর ওই শক্তি দিতে হবে, হাত থেকে শক্তি আমাকে দিতে হবে, কারণ ইলেকট্রনকে সহজে ছাড়তে কিন্তু নিউক্লিয়াস চাইবে না। তাহলে ইলেকট্রন আসক্তি যা চিহ্ন, ইলেকট্রোনেগেটিভিটি চিহ্ন হচ্ছে গিয়ে তার উল্টো। বোঝা গেল তো? আচ্ছা, এবার ইলেকট্রন আসক্তির চিহ্ন কি এখানে দিয়েছে? এখন একটা ব্যাপার বুঝে রাখতে হবে যে একটা হাইড্রোজেনের মানে গ্রাউন্ড স্টেটে, মানে একটা হাইড্রোজেন তোর একটা প্রোটন থাকে আর একটা ইলেকট্রন থাকে, তাহলে সেই ইলেকট্রনের বন্ধন শক্তি বা আয়োনাইজেশন বিভবটাকে বলা হয় -13.59 ইভি।
ঠিক আছে। তার মানে আয়োনাইজেশন বিভবটা বা আয়োনাইজেশন শক্তিটাকে মাইনাস ধরা হচ্ছে, মানে আমার হাত থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে। হলো, তাহলে ইলেকট্রন আসক্তিটাকে প্লাস ধরা হবে। একটাই কথা খেয়াল রাখবি, ফিজিক্সে কেমিস্ট্রিতে যেখানে যা খুশি হোক না কেন, যে জিনিসটা করতে গেলে পরে আমার হাত থেকে শক্তি বেরিয়ে যায় তার আগে আমি মাইনাস দেবো, আর যে জিনিসটা করতে গেলে শক্তি আমি আমার হাত পাই বা সহজে আমার হাতটাকে অ্যাট্রাকশন করে নেয়, সেক্ষেত্রে আমি প্লাস দেবো। এইটুকু আমার জানা আছে যে হাইড্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল সেটা হচ্ছে -13.59 ইভি। মাইনাস বলা হচ্ছে কারণ আমার হাত থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে। এইটা তো স্থির তড়িতেও লাগবে। বিভব কাকে বলে, ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, সেইখানে বুঝতে গেলেই তড়িৎ শক্তির ব্যাপারটা আসবে। আর বিভবটা প্লাস হবে না মাইনাস হবে, সেইটা কিন্তু হাত থেকে শক্তি আমার যাচ্ছে কি না যাচ্ছে সেইটা দেখে করা হয়। মহাকর্ষতেও লাগবে, ওই হাত থেকে আমার শক্তি যাচ্ছে কি না যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর সেরকম কিছু এখানে নাই। এই বোধমূলক প্রশ্নগুলোকে একবার পড়বি। বোধমূলক গুলো ABCD করে দিয়েছে তো, মানে ABC পেতে পারমাণবিক সংখ্যা কিছু দিক দিয়েছে, দিয়ে হয়তো বলেছে যে এই তিনটের অবস্থান কি কি হবে, কোনটার ধাতব গুণ বেশি কোনটার কম, নাম দেয়নি, ABCD নাম দিয়ে দিয়েছে। যেরকম মৌলের পর্যায়গত ধর্ম যেরকম হয় সেই অনুযায়ী আমি বলবো। সেই রকম ওই দেওয়া আছে দেখ 10, 11, 12, ওই 486 পাতায় ওইগুলোকে পড়বি। তারপরে 16 আছে, 18 আছে, 19 আছে। 23-এরটা করবি। আর প্রথম আয়োনাইজেশন শক্তি আর দ্বিতীয় আয়োনাইজেশন শক্তির একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 22-এরটা। কারণ ওই যে বললাম হাইড্রোজেনের ফার্স্ট আয়োনাইজেশন পোটেনশিয়াল -13.59 ইভি, তার মানে সেকেন্ড আয়োনাইজেশন পোটেনশিয়াল বলেও কিছু একটা আছে। সেই জিনিসটা কি সেটা আগে পড়বি, পড়ে তারপর বোঝাবো। কারণ এই আয়োনাইজেশন পোটেনশিয়াল আমাদেরকে কলেজে করতে হয়, এই নিয়ে প্রচুর ব্যাপার স্যাপার আছে। এইটা মানে কম্পিউটারে প্রোগ্রামিং করে সেটা গ্রাফ আঁকতে হয়, সাইল্যাব, পাইথন এইসব ধরনের প্রোগ্রামিং করতে হয় আয়োনাইজেশন পোটেনশিয়াল, এবং বার করতে হয় যে এত ইভি বা অত ইভি বার করে দেবে, হিসেব করে বার করে দেবে, একটা সুইচ টিপলেই বেরিয়ে যাবে। সেগুলো পরবর্তীকালে অনার্সে আছে। আয়োনাইজেশন পোটেনশিয়াল ব্যাপারটা ভালো করে বুঝতে হবে। বেশ, এইগুলোকে করিস। ছোটগুলো আর বলছি না, ছোটগুলো তো আর কি বলবো, এগুলো তো ছোটখাটো, মানে 1 নম্বরের যেগুলো। জ্ঞানমূলক প্রশ্ন কিছু আছে না, এগুলো বন্ধনের ব্যাপার, আয়নীয় সমযোজী বন্ধন, এটা পরের দিন হবে। কোন চ্যাপ্টার হবে এখন কিছু বলে নাই নাকি? তা আবার কবে বলবি রে বাবা? হ্যাঁ হ্যাঁ, বেশ, তাহলে এখানে রাখছি। হুম। আর তো বাবা মা কোথায় গিয়েছে, কোথায়?
ও হ্যাঁ, তাহলে আমি ওকে ফোন করলাম, ওইখান থেকেই ধরলো নাকি? হ্যাঁ, হ্যাঁ।